প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা বইয়ের বাংলা ভাষার ইতিহাস অংশটি। তো ইতিপূর্বে বেশ কয়েকটি আলোচনা আমি করেছি, তারই ধারাবাহিকতায় আজ আলোচনা করব বাংলা ভাষায় আর্য ও বৈদেশিক প্রভাব সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমে আমি চলে যাচ্ছি বাংলা ভাষায় আর্য প্রভাব সম্পর্কে আলোচনায়। তো প্রাচীন বাংলা ভাষা ও সাহিত্যের সময়কাল নিয়ে গবেষকদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের সময়সীমা হচ্ছে 650 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত ও ডক্টর সুকুমার সেনের মতে আনুমানিক 900 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে প্রাচীনকালের সময়। এর মধ্যে 1200 থেকে 1350 হচ্ছে সন্ধি যুগ। তো এই পর্বের বাংলা ভাষার নিদর্শন পাওয়া যায় চর্যাপদে। অমর কোষের সর্বানন্দ রচিত টিকায় প্রদত্ত 4 শতাধিক বাংলা প্রতিশব্দে, বৌদ্ধ কবি ধর্মদাস রচিত বিমুগ্ধ মুখমণ্ডল গ্রন্থে উৎকলিত 2-4টি বাংলা কবিতায় এবং শেখ শুভোদয়ায় উদ্ধৃত গানে ও ছড়ায়। তো আমি প্রথমেই চলে যাচ্ছি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যে, যে সমযুগ্ম ব্যঞ্জন একক ও পূর্ববর্তী হ্রস্বধ্বনি দীর্ঘ হয়, যেমন ধর্ম থেকে ধম্ম থেকে ধাম, আবার পর্বত থেকে পব্বত থেকে পাবত। তো নাসিক্য ব্যঞ্জন অনেক ক্ষেত্রে লোপ পায় এবং তার ফলে পূর্ববর্তী স্বরধ্বনি দীর্ঘ ও অনুনাসিক বা আনুনাসিক হয়, যেমন মধ্যেন থেকে মাঝে, আবার শব্দেন থেকে সাদে। তো পদান্তে স্বরধ্বনি বজায় ছিল, তবে প্রায়ই যুক্ত স্বর ইকারে পরিণত হয়, যেমন ভনতি থেকে ভনই, জ্বলিত থেকে জ্বলীয়। আবার অন্তস্থ শ্রুতি বজায় ছিল, যেমন নিকটে থেকে নিয়োডি থেকে নিয়োডি। ব শ্রুতি ছিল, যেমন নাবেন থেকে নাবে। সন্ধিস্বর ছিল না। স্বর মধ্যবর্তী একক মহাপ্রাণ ধ্বনি প্রায়ই হকারে পরিণত হতো, যেমন কখন থেকে কহন প্রভৃতি। তালব্যস্ব স্থানে দন্তস্ব এর ব্যাপক ব্যবহার দেখা যায়, যেমন আশা থেকে আশা। পদান্ত ব্যতীত পাশাপাশি অবস্থিত একাধিক স্বরধ্বনি বজায় ছিল, অর্থাৎ দুটি মিলে একটি স্বরে পরিণত হয়নি, যেমন উদাস থেকে উআস। এখন আমরা যাব রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যে। বিভক্তি কর্তৃকারকে শূন্য বিভক্তি লক্ষ্য করা যায়, যেমন চঞ্চল চিয়ে পৈঠা কাল। কখনো কখনো কর্তায় এ বিভক্তি দেখা যায়, যেমন রুখের তেন্তুলি কুম্ভীরে খায়। কর্মকারকে বিভক্তি লোপ সাধারণ, যথা গুরু পুচ্ছি ও জান। করণে এতে বিভক্তির প্রয়োগ হতো। আবার গৌণ কর্ম ও সম্প্রদানে ক কে রে বিভক্তি প্রয়োগ হতো। অপাদান কারকে হু বিভক্তির ব্যবহার দেখা যেত। অধিকরণে ই বা এ হি তে তো বিভক্তির ব্যবহার হতো, যেমন হারিত ভাত নাহি। সম্বন্ধ পদে এর অর র বিভক্তি প্রয়োগ হতো। স্ত্রীলিঙ্গ বিশেষ্যের সঙ্গে সম্বন্ধ পদের রি এরি বিভক্তি হতো। অনুসর্গের প্রয়োগ ছিল। তো এই হচ্ছে আমাদের বাংলা ভাষায় যে আর্য প্রভাব। তো এই আর্যর কিছু কিছু প্রভাব এখনও আমরা লক্ষ্য করি। তো দুটি বিষয়ে আমরা প্রভাব দেখতে পাই, একটি হচ্ছে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যে এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যে। এই দুটি বৈশিষ্ট্যই আমি আলোকপাত করেছি। এখন চলে যাব বাংলা ভাষায় বৈদেশিক যে প্রভাব, সেই বিষয়ে চলে যাব। তো বৈদেশিক বলতে আমরা জানি যে বিদেশি কিছু কিছু শব্দের প্রভাব মানে বাংলা ভাষায় যে এসেছে, তার মধ্যে ফার্সি প্রভাব আমরা দেখতে পাই, পর্তুগিজ প্রভাব আমরা দেখতে পাই, ওলন্দাজ প্রভাব, ফরাসি প্রভাব, ইংরেজি প্রভাব। এগুলো হচ্ছে মূলত বেশি প্রভাব পড়েছে। তো আমি সব বিষয়ে মোটামুটি সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। রাজনৈতিক ওলট পালটে বিভিন্ন সময় বিভিন্ন ভাষাভাষীর শাসক বাংলাদেশের শাসন ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করেছেন এবং বাংলা ভাষাকে তারা নিজ ভাষা দ্বারা প্রভাবিত ও সমৃদ্ধ করেছেন। এক ভাষার ওপর অন্য ভাষার প্রভাবের ক্ষেত্রে ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক, পদবিন্যাস ও শব্দার্থ তত্ত্বের প্রভাব ছাড়াও বিভিন্ন ভাষার শব্দ অন্য ভাষায়
অনুপ্রবেশ ঘটে। কখনো কোনো শব্দ অন্য ভাষা থেকে আত্মীকরণ করা হয়ে থাকে। বাংলা ভাষায় বিদেশি প্রভাবের ক্ষেত্রে ব্যাকরণগত প্রভাব অপেক্ষা শব্দ ঋণ ও আত্মীকরণের প্রবণতাই বেশি। বাংলা ভাষার উৎপত্তির পরে যেসব শব্দ অন্যান্য ভাষা থেকে এসেছে তারা অনেকেই অবিকৃত অবস্থায়, অনেকে স্বল্প পরিবর্তিত হয়ে এসেছে। বহু বিদেশি শব্দ বাংলা ভাষায় এমনভাবে মিশে গেছে যাদের আর বিদেশি বলা চলে না। চেয়ার, টেবিল, উকিল, দরবেশ, চশমা, গজাল ইত্যাদি। মোটামুটি যেসব বৈদেশিক ভাষার প্রভাবে বাংলা ভাষার শব্দও কখনো ব্যাকরণ প্রভাবিত হয়েছে তা মোটামুটি আলোচনা করছি। তো প্রথমেই আমি আসছি ফার্সি প্রভাবে। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের প্রারম্ভে ইসলাম ধর্মাবলম্বী তুর্কিগণ পশ্চিমবঙ্গ অধিকার করে। 100 বছরের মধ্যে সমস্ত বঙ্গদেশে মুসলমান অধিকার বিস্তৃত হয়। সম্রাট আকবরের আমলে বাংলাদেশ মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এ সময় রাজ সরকারের ভাষা ফার্সি ছিল। লর্ড বেন্টিঙ্ক আমল পর্যন্ত বাংলা ভাষার ওপর ফার্সির প্রভূত প্রভাব ছিল। 1836 সালে যখন ফার্সির পরিবর্তে ইংরেজি ও বাংলা যথাক্রমে প্রধান ও দ্বিতীয় রাজভাষারূপে গৃহীত হয়, তখন বাংলা ভাষার ওপর থেকে ফার্সি প্রভাবের অবসান ঘটে। এই সুদীর্ঘ 600 বছর মুসলমান শাসনের ফলে রাজ্য পরিচালনা, যুদ্ধ, আইন, আদালত, ধর্মশিক্ষা, সভ্যতা, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে বাংলা ভাষায় 2 সহস্রাধিক ফার্সি শব্দ অর্থাৎ ফার্সির মাধ্যমে কিছু আরবি, তুর্কি, পশতু শব্দ প্রবিষ্ট হয়েছে। এই সকল শব্দের উচ্চারণ অনেক স্থলে বাংলায় রূপান্তরিত হয়েছে। বাংলা ভাষায় ফার্সি প্রভাব 2 দিক থেকে অর্থাৎ শব্দের দিক থেকে এবং ব্যাকরণের দিক থেকে। শব্দের দিক থেকে দেখতে গেলে ফার্সি হতে বাংলায় গৃহীত শব্দগুলোকে 7 ভাগে ভাগ করা হয়েছে। রাজ্য, যুদ্ধ, বিগ্রহ প্রভৃতি সম্বন্ধীয় শব্দ যেমন বাদশাহ, নবাব, বেগম ইত্যাদি। আবার আইন আদালত সংক্রান্ত শব্দ যেমন নালিশ, মোকদ্দমা, তামাদি, মেয়াদ ইত্যাদি। ধর্ম সম্বন্ধীয় শব্দ যেমন খোদা, নামাজ, রোজা, হজ ইত্যাদি। শিক্ষা সম্বন্ধীয় শব্দ যেমন কাগজ, কলম, কেতাব ইত্যাদি। সভ্যতার উপকরণ সম্বন্ধীয় শব্দ আতর, গোলাপ, বরফ, কোরমা ইত্যাদি। জাতি ও ব্যবসাবাচক শব্দ যেমন হিন্দি, ইহুদি, ফিরিঙ্গি, দর্জি, দোকানদার ইত্যাদি। সাধারণ দ্রব্য সম্বন্ধীয় শব্দ আওয়াজ, হাওয়া, ওজন, কম বেশি, খবর ইত্যাদি। তো এই সকল শব্দ দীর্ঘদিনের ব্যবহারে বাংলা ভাষায় অস্থিমজ্জাগত হয়ে গেছে। অনেক সময় এদের আর পর মনে হয় না, ঘরের শব্দ বলেই মনে হয়। আরেকটি বিষয় হচ্ছে ব্যাকরণের দিক থেকে বাংলা ভাষায় ফার্সির প্রভাব। বাংলায় নর পায়রা, মাদি পায়রা, মদ্দা কুকুর, মাদি কুকুর ইত্যাদি রূপে লিঙ্গ নির্দেশ ফার্সি প্রভাবের পরিচায়ক। ফার্সিতে নর ও মাদা শব্দ বিশেষের পরে বসে, যেমন গাও নর অর্থাৎ ষাঁড়, গাও মাদা অর্থাৎ গাভী। কিন্তু শ্রুতিমধুর করার কারণে বাংলা শব্দের ক্ষেত্রে লিঙ্গ চিহ্ন বিশেষের পূর্বে বসে। আরেকটি বিষয় হচ্ছে তদ্ধিত প্রত্যয়ে, যেমন ই প্রত্যয় আমরা দেখতে পাই বিলাতি, দেশি, জাপানি। আবার হচ্ছে দাঁড় বা দাড়ি প্রত্যয় দেখতে পাই দোকানদার, দোকানদারি, পোদ্দার, পোদ্দারি। দান বা দানি প্রত্যয় দেখতে পাই ফুলদানি, পিকদান, আতরদানি, সুরমাদানি ইত্যাদি। মধ্যযুগে প্রধানত মুসলমান কবিগণ পারস্য কাব্যের প্রভাবে বাংলা ভাষায় মানবীয় প্রেম কাব্য রচনা করেছেন। এখনও পর্যন্ত অভিজাত মুসলমান পরিবারে ফার্সি প্রচলনের প্রাধান্য রয়েছে। ফার্সির মধ্য দিয়ে তুর্কি ও উর্দু কিছু শব্দ বাংলায় প্রবেশ করেছে, যেমন তুর্কি হচ্ছে আলখাল্লা শব্দ। আবার উর্দুতে আমরা দেখতে পাই কাবু, কাচি, খাতুন, খা, গালিচা, লাশ, বেগম, বিবি, বাহাদুর, বাবুর্চি, দারোগা ইত্যাদি। তো এই হচ্ছে আমাদের ফার্সি প্রভাব। এখন দেখব পর্তুগিজ প্রভাব। পর্তুগিজগণ ভারতবর্ষে এসে ভারতের পশ্চিম উপকূলে তাদের প্রভাব বিস্তার করে। পর্তুগিজ শাসনকর্তা নাওন ডা ক্লানহা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করেন। তিনি বাংলার মুসলমান সুলতান মাহমুদ শাহকে শের শাহের বিরুদ্ধে সাহায্যের জন্য 1534 খ্রিস্টাব্দে 400 পর্তুগিজ সৈন্য বাংলাদেশে প্রেরণ করে। এদের অনেকেই এদেশে স্থায়ী অধিবাসী হয়। চট্টগ্রামের দেয়াং নামক স্থানে
তাদের একটি উপনিবেশ ছিল। হুগলির নিকটবর্তী বান্ডেল নামক স্থানে তাদের প্রধান বাণিজ্য স্থান ছিল। তো ইংরেজ আগমনের পূর্বে বঙ্গদেশে পর্তুগিজ প্রভাব এত বেশি ছিল যে এদেশের অনেকে পর্তুগিজ ভাষায় কথাবার্তা বলতে পারত। বর্তমানে বাংলা ভাষায় শতাধিক পর্তুগিজ শব্দ রয়েছে। দৈনন্দিন ব্যবহারে অনেক পর্তুগিজ শব্দকে এখন আর পর্তুগিজ বলে মনে হয় না, আমাদের বাংলা ভাষা বলে মনে হয়। যেমন আনারস, আলকাতরা, আলপিন, কবজি, কামরা, গামলা। এখন আমরা আলোচনা করব ওলন্দাজ প্রভাব। তো বাংলা ভাষা ও শব্দের ওপর ওলন্দাজ প্রভাব খুব ব্যাপক নয়, তবুও বেশ কিছু শব্দ বাংলায় এসেছে, যেমন হরতন, রুইতন, ইস্কাপন, তুরুপ, বোমা ইত্যাদি। আবার আমরা দেখতে পাই ফরাসি প্রভাব। ফরাসি থেকেও বেশ কিছু শব্দ বাংলায় এসেছে, যেমন কার্তুজ, ওলন্দাজ, দিনেমার, আলেমান, ইংরেজ। তো ইংরেজি নয়, অথচ ইংরেজি থেকে পাওয়া ইউরোপ, এশিয়া, আফ্রিকা, আমেরিকা ও অস্ট্রেলিয়ার নানা ভাষার শব্দ প্রথমে ইংরেজিতে গৃহীত হয়ে পরে ইংরেজি শব্দরূপে বাংলায় প্রবেশ করেছে, যেমন জেব্রা, ক্যাঙ্গারু, কুইনাইন, রিকশা। দেশের নাম দেখতে পাই দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পেরু, জাপানি, এরকমভাবে। আবার আমরা আলোচনা করব এবার ইংরেজি প্রভাব সম্পর্কে। আমরা আলোচনা করব পলাশির যুদ্ধের পর বাংলাদেশ ইংরেজদের অধীনে আসার 50 বছর পর থেকে বাংলা ভাষায় ইংরেজি শব্দ প্রবেশ করতে থাকে। 200 বছর ইংরেজ রাজত্ব করার কারণে কেবল শব্দকোষের উপরেই নয়, বাংলা প্রয়োগ রীতির উপরেও ক্রমবর্ধমান ইংরেজি প্রভাব লক্ষণীয়। ইংরেজি শব্দ বাংলা ভাষাভাষীরা নানাভাবে আত্মীকরণ করেছে, যেমন সরাসরি, ঈষৎ পরিবর্তিত, অনুবাদ ও উপসর্গরূপ প্রভৃতি। তো সরাসরি বা খাঁটি ইংরেজি উচ্চারণে ব্যবহৃত শব্দাবলী হচ্ছে কফি, চেয়ার, টিকিট, ট্রেন, রেল, সিনেমা ইত্যাদি। ঈষৎ পরিবর্তিত হয়ে যে শব্দগুলো এসেছে 19 শতকের গোড়ার দিকে, যেসব ইংরেজি শব্দ বাংলায় উচ্চারণের সময় সামান্য বিকৃত হয়েছে, এগুলো বাংলায় তদ্ভব হয়ে গেছে, যেমন লন্ঠার্ন থেকে লণ্ঠন, গ্লাস থেকে গ্যালাস, বক্স থেকে বাক্স, এরকমভাবে পুলিশ, লাঠ, টেবিল ইত্যাদি। আবার আমরা দেখতে পাই কখনো কখনো ইংরেজি শব্দ বা বাক্যাংশের অনুবাদও ভাবলীলাক্রমে বাংলায় চলে যাচ্ছে। ইংরেজি রেইনডিয়ার। কয়েকটি ইংরেজি শব্দ বাংলায় সমাসযুক্ত পদ উপসর্গের মতো ব্যবহৃত হয়, যেমন হাফ হাতা, হেড থেকে হেড পণ্ডিত। তো সাহিত্যে ইংরেজি প্রভাবিত বাক্যের বা শব্দের অজস্র প্রয়োগ দেখা যায়, যেমন বিস্তৃত আলোচনা, লেখকের আলোচনার অ্যাবসেন্ট, অনুপস্থিত, স্বাক্ষর, সিগনেচার, এরকম। বক্তব্য রাখছি, নিবেদন করছি স্থানে প্লেস ব্যবহার হয়। আবার দ্বিতীয় মহাযুদ্ধের পর রেশন, সাপ্লাই, জিপ, মার্কআউট, দেশ বিদেশের কেবল, ক্যাম্প, রিফিউজি, পাসপোর্ট, ভিসা ইত্যাদি। কোনো ভাষার শব্দভাণ্ডারে নতুন নতুন শব্দ সংযোজন প্রাণের লক্ষণ। বাংলা ভাষার যে বিদেশি প্রভাব প্রবল ও প্রাণবন্তের ফলে ভাষা সম্পদকে বৃদ্ধি করেছে, বাংলা ভাষা নদীর স্রোতের মতো দুদিক হতে শব্দসমূহকে কুড়িয়ে নিয়ে ছুটে চলেছে এবং ক্রমান্বয়ে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করেছে নিজেকে। তো এই হচ্ছে প্রভাব, বিদেশি প্রভাব সম্পর্কে আমরা জানলাম। আশা করি আপনারা মোটামুটিভাবে বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আজকের ক্লাস। আমরা আগামী ক্লাসে আরেকটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।